দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা 12, লেখনীতে ডায়ানা ইমরোজ লাকি। নিস্তব্ধ রাতে ফারদিনা আর কিছুই ভাবতে চাইল না। সুফিয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে। মদের নেশা না থাকলে এতটা তীব্র ঘুম কখনোই হতো না। সুফিয়ান ফারদিনার এতটা কাছে, অথচ দুজনেই যেন চুপচাপ। সুফিয়ান না চাইতেও ঘুমে, আর ফারদিনা চেয়েও তার সাথে গল্পগুজব করতে পারছে না। সে ঘরের মধ্যে বড্ড বিরক্তি নিয়ে পায়চারি করছে। রাত ঠিক শেষের পর্বের কাছাকাছি। ঝিলমিল উপস্থিত হলো, হাতে আঙুর ফল, চারিদিকে মোমবাতি আর মশাল। সুফিয়ানের মুখটা এখন সোনালি রঙের মতো জলজল করছে। ঝিলমিল তার দিকে এগিয়ে গেল। ফারদিনাকে উদ্দেশ্য করে রং ঢং করে বলল, এই রাতের সুযোগ হাতছাড়া কেন করতাছ? তারে জাগাও, এরপর চাঁদনি রাতে ঘুরতে যাও। কি বলছিস? নেশার ঘরে আছে, ডাকলেই জাগবে নাকি? আমি জাগামু কিভাবে? হাকিমরা নেশা কাটানোর জন্য কি করে জানোস না? দই ছাই অথবা তেঁতুলের তৈরি করা জড়িবুটি দেয়, এতে নেশা কাটে। যা জলদি নিয়ে আয়। কিন্তু প্রতিটি কাজেরই পারিশ্রমিক আছে। আমিও এই কাজটা পারিশ্রমিক নিয়ে করতে চাই। উফ, কি চাস তুই? আমারে সোনার একখান আংটি দিতে হইব। ক দিবি? দিব, এখন যা। ঝিলমিল চলে গেলে জড়িবুটি আনতে। 15 মিনিট পর হাজির হয়। রাত এখন ঠিক 4টা। ঝিলমিল জড়িবুটি ফারদিনার হাতে তুলে দিয়ে চেয়ারে হাঁটু ভাঁজ করে বসে মনের আনন্দে আঙুর ফল খাচ্ছে। জড়িবুটির জল সুফিয়ানের মুখে চামচের সাহায্যে দেওয়া হলো। যতই ঘুমে থাকুক না কেন, হাকিমের মদের নেশা কাটানোর জন্য এই জড়িবুটি যখন এক চুমুক পেয়ে যায় তার ঠোঁট, তখনই নেশা কাটতে শুরু করে। সুফিয়ান নড়াচড়া শুরু করলো। ফারদিনার মুখে হাসি আসলো। জড়িবুটি পুনরায় মুখে দিল। সময় চলে যাচ্ছে। সুফিয়ানের সেভাবে ঘুম কাটছে না। ঝিলমিল বলে উঠল, চিন্তা করিস না, তার ঘুম কাইটে যাইব। একটু ডাক, গায়ে হাত দে, উঠা যাইব। সত্যিই তাই। সুফিয়ান চোখ মেলে চাইল। আশপাশের সবকিছু যেন তার কাছে অচেনা মনে হলো। কোনো শত্রুতা হয়তো আক্রমণ করেছে। এরকম ঘরে তো তার থাকার কথা নয়। মনে হচ্ছে দীর্ঘদিন পর তার হুঁশ ফিরেছে। তুমি এখানে? সুফিয়ান ঘুমো ঘুমো চোখে প্রশ্ন করল। আমি এখানে না, তুমি এখানে। কিভাবে এলাম? এই ঘরে এসেছ মদের ঘরে। তার আগে কথা আমি বলতে পারবো না। সুফিয়ানের মনে পড়ল পাঁচুর কথা। ও নিখোঁজ। ওর জন্যই আদিবের সাথে আলাপ করার জন্য এখানে এসেছিল। এরপর বাইজিদের চক্করে পড়েছিল। সময় এখন 4:30। সুফিয়ানকে হাত মুখে জল দেওয়ার জন্য ঝিলমিল একটা হাঁড়িতে জল নিয়ে আসে। সুফিয়ান মুখে জলের ঝাপটা দিল। এখন বেশ সতেজ লাগছে তার। মদ্যপান সে আগে কখনো করেনি। হঠাৎ মদ পানের জন্য সে বেঘরে ঘুমিয়ে পড়েছিল। আমি বাড়ি যাব, আগামীকাল আসব, একটা কাজে এসেছিলাম। এত রাতে কেন যাবে? বিপদ হতে পারে, ফারদিনা বলল। হোক, ঘুম যখন ভেঙেই গিয়েছে আর এই দেওয়ালের মাঝে ঘুম হবে না। আমার পর্যাপ্ত ঘুম দরকার। তার চেয়ে চলো আমরা বাইরে ঘুরে আসি। যাবে? এত রাতে? ভয় পাচ্ছ? বলেই ফারদিনা হেসে ওঠে। বললাম তো আমি ভয় পাই না। তোমাকে নিয়ে ভয়। কেন? কলঙ্ক লাগবে, পাপ হবে। সুফিয়ান কোনোভাবেই যেন যেতে রাজি হইল না। ঝিলমিল তখন মায়ার দিকে এগিয়ে গেল। গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, যাকগে, বাদ দে। তোর মামাতো ভাই শুনেছি আগামীকাল চলে আসবে। তার সাথেই রাতে ঘোরার ইচ্ছাটা পূরণ করবি। চলো। সুফিয়ান রাজি হলো। জমিদার বাড়ির পেছনের পথ ধরে দুজন বের হয়। চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসে। যেই পথে এগোচ্ছে সেই পথে ধানের সারি। বাতাসে দুলে ওরাও যেন চাঁদনি রাত উপভোগ করছে। ধানের মাঠের চারিপাশে বড় বড় গাছের সারি। নির্জন এরকম একটা রাত ফারদিনা এর আগে উপভোগ করেনি। আজ করছে। ভীষণ আনন্দ হচ্ছে তার। চোখ তুলে একবার সুফিয়ানের দিকে তাকালো। তোমার ভালো লাগছে না? লাগছে। তোমার জন্য একটা জিনিস এনেছি, দেব? দাও। ফারদিনা সিগারেট বের করে দিল। সুফিয়ান হাত বাড়িয়ে নিল। ধরবো কিভাবে? লুসিফার ম্যাচ এনেছি, আমি ধরিয়ে দিই? দাও। আমি দেখব তোমার সিগারেটের ধোঁয়া কোন দিকে উড়ে যায়। এতে কি হবে? তোমার সিগারেটের ধোঁয়া যদি আমার দিকে আসে তবে ধরে নেব তুমি কাউকে ভালোবাসো। এটা অযৌক্তিক। আর ধোঁয়াও তোমার দিকে যাবে না। সুফিয়ান ধোঁয়া ছাড়লো, আর ধোঁয়া ফারদিনার দিকে উড়ে গেল। সে হেসে ফেলল। তার হাসি দেখল সুফিয়ান, নিজেও মৃদু হাসল। আমি বলেছিলাম না আমি বুঝে ফেলবো। সুফিয়ান হাসল, কিচ্ছুটি বলল না। ফারদিনাও নিশ্চুপ।
আবহাওয়া ঠান্ডা হয়ে গেল, কুয়াশা পড়ছে, ঠান্ডার গতিশক্তি যেন বেড়ে গেল। ধানের মাঠ পেরিয়ে একটা বড় গাছ দেখল, যার শিকড়গুলো চারিদিকে গোল হয়ে ছড়িয়ে আছে। তারা দুজন সেখানে বসলো। সুফিয়ান প্রথমে ফারদিনার ডান দিকে ঘুরে বসে, আবার বাম দিকে ঘুরে বসলো। এপাশে কেন আসলে? ওপাশ থেকে সিগারেটের ধোঁয়া তোমার নাকে আসতো, অসুবিধে হতো। আমার তো বেশ ভালোই লাগছে। গল্প শুনবে? শুনবো। কেমন গল্প? বাস্তব গল্প। এক রাজকুমারী ছিল, ভীষণ সুন্দরী ছিল। তার রূপে সবাই মুগ্ধ হতো। সে চঞ্চল এবং রাগী ছিল, খুব সহজে রাগ দেখাতো না। 7 ভাইয়ের 1 বোন ছিল। তার মা ছিল না, ছিল দুধ মা। মা আগেই মারা যায়। রাজকুমারী ছিল 7 ভাই ও তার বাবার ভীষণ প্রিয় আদরের। সুফিয়ান থামল, সিগারেট শেষ পর্যায়ে। তারপর কি হলো? রাজকুমারী একজন সাধারণ প্রজার প্রেমে পড়ল। প্রজা ছিল সুদর্শন পুরুষ, যার রাগ, তেজ, আত্মসম্মানবোধ ভারী কঠোর ছিল। তারপর কি হলো? রাজকুমারী তার ভালোবাসার কথা প্রকাশ করলে প্রজা রাজি হয়। এভাবে কিছুদিন সবকিছু ভালোভাবে চললেও একদিন রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে। সুফিয়ান থেমে গেল। সে চোখের কর্নার থেকে আবছা কারো ছায়া দেখতে পেল। গল্পটা অসমাপ্ত থাকলো। রাত এখন শেষের দিকে। সুফিয়ান ফারদিনাকে চুপ থাকার ইঙ্গিত দেয়। নিজের পেছনে নিয়ে গাছটার পেছন দিক থেকে খুঁজতে শুরু করলো আবছা ছায়াগুলোকে। ওরা ছায়া না, 4টে মানুষ। সুফিয়ানকে দেখে একজন দৌড়ে পালালো, আর একজন দৌড়ের জন্য প্রস্তুত হলো। বাকি দুজনকে সুফিয়ান ধরে ফেলল। ওরা দুজন কাঁপা কাঁপা গলায় মাফ চাইছে। আমাদের কিছু করবেন না, আর এরকম কিছু করব না। ওরা কি বলতে চাইছে সুফিয়ান বুঝতে পারল না। প্রশ্ন করলো, কি করবি না? এখানে লুকিয়েছিলিস কেন? আমাদের চুপচাপ দেখছিলি কেন? ওরা দুজন দুজনের দিকে তাকালো। কণ্ঠ ভারী, দেহ ভারী, চুলগুলো বড় মনে হচ্ছে অনেকদিন যাবৎ কাটে না। কণ্ঠে ধরা গেল বয়সের অনুমান 40। জবাব দে। আমরা গরু চোর। আজ রাইতে একটাও গরু চুরি করতে পারি নাই, তাই তালুকদার বাড়ির দিকে যাচ্ছিলাম, এমন সময় আপনাদের দেহি। ফারদিনা হেসে বলে, তোমরা সত্যিই চোর? তাহলে আমি তোমাদের গরু চুরি করতে সাহায্য করব। এগুলো কি বলছো? তুমি সাহায্য করবে মানে? সুফিয়ান জিজ্ঞেস করে। কারণ আমাদের খামার থেকে কিভাবে গরু চুরি করা যায় সেটা আমি ভালোভাবেই জানবো, তাই না? চোর দুজন নিজেদের মধ্যে ফিসফিস করে। জমিদারের মেয়ে কি পাগল? অপরজন বলে, মনে হয় পুরোটাই পাগল। সুফিয়ান ফারদিনার কথা উপেক্ষা করে চোর দুটোকে বলল, চুরি করা অন্যায়, জানিস তো? বল, এখন পর্যন্ত কত গরু চুরি করেছিস? আমি কিন্তু তোদের চিনে ফেলেছি। সত্যি না বললে কিন্তু কালই রশিদ তালুকদারের কাছে সব সত্যি বলে দেব। এরকমটা করবেন না। এখন পর্যন্ত 30টার উপরে গরু চুরি করেছি, সব বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি। সুফিয়ান ওদের কলার ছেড়ে দেয়, গাছের শিকড়ের উপর বসলো। ওদের বসতে বলল। ওরা হাঁটু ভাঁজ করে বসে। সুফিয়ান দৃঢ় কণ্ঠে বলল, চুরি করা মানে অন্যের হক ছিনিয়ে নেওয়া। সব পাপের মধ্যে এটাও অন্যতম পাপ। এখন পর্যন্ত অনেকের হক মেরে খেয়েছিস। আমি তোদের সত্য বলবো না, একটা শর্তে। কি শর্ত? তোরা আর চুরি করবি না, হালাল পথে চলবি। ধর্মকর্ম পালন করা হয়? দুজন একসাথে দুজনের জবাব দিল। একজন বলল হয়, আর একজন বলল না। সুফিয়ান না ধরে নিল। ধর্মকর্ম পালন করতে হবে, চুরি ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা খাবো কি? কৃষিকাজ কর। আমাদের সাধারণ মানুষের জন্য কৃষিকাজ রয়েছে। কৃষিকাজের জন্য জমি দরকার, নিজেদের না হলেও বর্গা দরকার। কে দেবে জমি? কার জমিতে ফসল ফলাবো? আমি দেব। তোরা আমার সাথে কাজ করবি। করবি? ওরা ভেবে জবাব দিল, করব। তোদের সাথে যেই দুজন ছিল ওদেরও আগামীকাল নিয়ে আসবি আমার বাড়িতে। নিয়ে আসবি তো? আসবো। তোদের ঘরবাড়ি আমি চিনি। তোরা যে চোর তা আমি জানতাম না। এখন বল তোদের নাম কি? ওরা ভেবে বলল, আমার নাম বদুর কালাই। অপরজন বলল, হাবুল লাঠিয়াল। লাঠিয়াল? সুফিয়ান নিচু স্বরে বলল, আগে আমি লাঠিয়াল দলে ছিলাম। সময় এখন আমায় গরুচোর বানিয়ে দিয়েছে। অসাধারণ। সুফিয়ান হাঁপ ছেড়ে বলল, অসাধারণ? বাবলা হাবলু দাঁত বের করে হিহি করে হেসে উঠল। হাসছিস কেন? ওই যে আপনি অসাধারণ বললেন। তোদের পূর্ব পরিচয় শুনে অবাক হলাম। যাকগে, ভোরবেলার কাছাকাছি সময়। আজ চলে যা। আগামীকাল তোরা 4জন আমার বাড়িতে আসবি, মনে থাকবে? থাকবে। ওরা চলে যায়।
ফারদিনা এতক্ষণ চুপচাপ বসেছিল। এতক্ষণ পরে সবে মুখ খোলার সময় হলো যেন ও তার। কিছু বলার আগে সুফিয়ান বলল, তুমি ওদের চুরি করার জন্য উস্কানি দিচ্ছিলে কেন? ওরা যদি আজ গরু চুরি করত, আগামীকাল সেসব নিয়ে ভাইরা ব্যস্ত থাকতো। কিছুদিন হয় চোর নিয়ে অভিযোগ করত, তারা এসব নিয়ে ব্যস্ত থাকতো, আর আমি এদিকে তোমার সাথে ভালো সময় কাটাতে পারতাম। ভালো হতো না? মোটেই না। বলেই সে হাঁটা শুরু করলো তালুকদার বাড়ির দিকে। কেন? ভাগ্যিস ওরা আজকে আমার কাছে ধরা পড়েছে। যদি তোমার ভাইদের কাছে ধরা পড়তো তাহলে আস্ত রাখতো না। তাহলে তুমি ওদের ছেড়ে দিলে কেন? প্রতিটা মানুষকেই ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিতে হয়। ওদের দিয়ে দেখি। ওরা কখনোই আসবে না তোমার কাছে, আর চুরি করাও বন্ধ করবে না। তুমি কি ওদের সত্যিই চেনো না? না। তাহলে মিথ্যে বললে কেন? ওদের চিনে ফেলেছি বলেছি বলে ওরা ভয় পেয়েছে। আগামীকাল নিশ্চিত আসবে। আমি নিশ্চিত আসবে না। আসলে কি তোমার খেতে কাজ দেবে? দেব। ওরা তোমাকে ঠকাবে। দেখা যাক। বলতে বলতে তালুকদার বাড়ির পেছনে চলে আসে তারা দুজন। সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বলে, সারা রাত ঘুমাওনি, এখন গিয়ে বিশ্রাম নাও। তুমি চলে যাবে? যেতে তো হবেই। আবার কবে দেখা হবে আমাদের? এমনভাবে বলছো যেন আমি বিদেশে থাকি। আমি আসবো আদিব ভাইয়ের সাথে কথা বলতে। সুফিয়ান চলে যেতেই ফারদিনা দাঁড় করিয়ে দেয়। শোনো, কিছু বলবে? অন্যদিন। বলেই ফারদিনা প্রাচীরের ছোট্ট দরজা থেকে ভেতরে প্রবেশ করতেই সুফিয়ান শোনো বলে দাঁড় করিয়ে দেয়। ফারদিনা ঠোঁটের ফাঁকে হাসি এনে বলে, কিছু বলবে? জড়িবুটি দিয়ে মদের নেশা কাটানোর জন্য ধন্যবাদ। আজ রোববার। চৌরঙ্গি হাটবাজার বসেছে। রশিদ তালুকদার শহর থেকে ফিরেছেন। বাড়ির বিশ্বস্ত কাজের লোক কুদ্দুস। রশিদের কাছে নামটা বেশ বড় মনে হয়, তাই সে ছোট করে কালু বলে ডাকে। দেখতে শুনতেও কালো। উচ্চতা 4 ফুট 10 ইঞ্চির মতো। ওকে কিছু টাকা এবং বাজারের ফর্দ ধরিয়ে দিয়েছে। তাজা মাছ, মাংস, সবজি সবকিছু আনতে বলেছে। কালু, তোর বাজারে আগের বার ভুল ছিল। ওজনে 500 গ্রাম আলু কম ছিল, কিন্তু টাকাও পাইনি। টাকা তুই মেরে দিয়েছিস। 0.5 টাকা মেরেছিস কিনা? মেরেছি। এর জন্য শাস্তি হওয়া দরকার কিনা? দরকার। রশিদ সিগারেট ফুঁকলো। কিছু টাকা কুদ্দুসের দিকে এগিয়ে দিল। এখন আমি যাব? আমি না থাকাকালীন কেউ এসেছিল? এসেছিল। কে এসেছে বলিসনি তো? ডাক রানার। কে চিঠি পাঠিয়েছে? একজন দারোগা। কই দেখি তো। আপনার না পড়াই ভালো, খারাপ লাগবে। রশিদ রেগে গেলেন। দে বলছি। কুদ্দুস চিঠি দিল। রশিদ মিনিট 5 ধরে চিঠি পড়ল। পড়া শেষে মৃদু হাসল। কি বুঝলেন পড়ে? কুদ্দুস জিজ্ঞেস করল। যা বুঝলাম, দারোগার নিব কলমের কালির অভাব, সাথে 7টা বানান ভুল। হেসে উঠল। আপনাকে তো আজে বাজে কথা বলল উনি। জমিদারি ঠিক মতো ইদানিং পালন করছেন না, আর আপনি হাসছেন। শোন কালু, জীবনের প্রতিটি মুহূর্তে বেশি বেশি হাসতে হয়। খারাপ সময় একটু বেশি হাসতে হয়। এতে কি হয় জানিস? আপনি বললে জানবো। মন সতেজ হয়। যা 1 কাপ চা নিয়ে আয়। বাজারে যেতে দেরি হবে না? হবে না। আগে বাজার না আগে আমি? আপনি। কুদ্দুস জানে রশিদের কথার পাল্লায় পড়লে শেষ সে। চা নিয়ে আসে কুদ্দুস। চা হাতে নিয়ে চুমুক দিল রশিদ। কুদ্দুস বলল, এখন আমি যাই? আগে আমি চা পান করি। চায়ে ভুল থাকতে পারে। চায়ে ভুল থাকে? থাকে। চায়ে চিনি, মশলা, চা পাতা ঠিক আছে কিনা দেখা উচিত। নয়তো অতিথি যখন আসবে তাদের যদি এইভাবে ভুলভাল দিস, তারা তখন অসন্তুষ্ট হবে। হবে কি না? হবে। চা ঠিক আছে, এখন বাজারে যা। সুফিয়ান ঘরের সামনে বসেছিল। বসে বসে লিখছে। পাশেই 1 কাপ চা, পরনে হালকা ধূসর রঙের ফতুয়া এবং পায়জামা। শীত ঠেকাতে শাল পরেছে। ফারদিনা এবং ঝিলমিল তার বাড়িতে উপস্থিত হয়। ফারদিনা আজ পরেছে লাল রঙের মসলিন শাড়ি। কপালে কালো ছোট্ট টিপ। চুল একপাশে রেখে বেনুনি করা। সুফিয়ান তাদের দেখে লেখা বন্ধ করলো। খাতা পাশে রেখে দিল। তোমরা সকাল সকাল এখানে? ফারদিনার জবাব এলো, সুযোগ পেয়েছি তাই চলে এসেছি। আব্বা আজকে এসেছেন, ভাইরা তার সাথে ব্যস্ত। এখানে কেন এলে? তোমার চোরগুলো এসেছে কিনা দেখতে এলাম। এসেছে? আসলে তো দেখতেই। আমি নিশ্চিত ওরা আসবে না। তোমাকে ধোকা দিয়েছে, গতকাল পালিয়েছি। বলেই ফারদিনা মাটির বারান্দায় বসে। আমি কখনো হারি না। ওই যে ওরা এসেছে।
ফারদিনা চোখ তুলে দেখল বদরু হাবলুকে দেখা যাচ্ছে, সাথে আরও দুজন। সুফিয়ান মসৃণ হাসে। ওরা এসে দাঁড়ায় তাদের সামনে। পরনে চারজনের সাদা লুঙ্গি। সাদা আর সাদা নেই, ময়লা জমে কালচে হয়ে গিয়েছে। গায়ে পুরাতন ফতুয়া, চুল দাড়িতে ভরপুর। সুফিয়ান একটা পাটি দিল, ওরা চারজন পেতে বসে। সুফিয়ান বলল, তোরা আমার সম্মান রক্ষা করেছিস, তোরা চোর, কিন্তু বয়সে আমার থেকে বড়। আমি তোদের তুই ডাকছি। যেদিন ভালো কোনো কাজ করতে পারবি সেদিন তুমি বলবো, বুঝেছিস? বুঝেছি, বদরু বলল। চুরি, বাটপাড়ি এসব অন্যায় কাজ, আজ থেকে এসব বন্ধ। তোদের আমি কাজ দেব, ফসল চাষ করবি। করবি তো? করব, হাবলু বলল। এবার বল, তোরা চারজন মিলে কিভাবে গরু চুরি করতি? বদরু নিজের দলের দিকে চেয়ে নিল, এরপর বলল, লাল মিয়া আমার পেছনে বসা, ওর কাজ ছিল রাতে সবার বাড়ির আনাচে কানাচে চোখ রাখা। সোলেমান যারা গরু ব্যবসা করত তাদের সাথে ভালো বন্ধুত্ব করত, তাদের ঠিকানা জানত। হাবলু আর আমি গরু চুরি করে নিয়ে আসতাম। চুরির পরদিন নদী পথে গরুগুলো শহরে নিয়ে বিক্রি করতাম। তোদের কৌশল আমার ভালোই লেগেছে। এতটুকু বলে থামতে ফারদিনা বলল, শোনো, তুমি তোমার বৈঠক শেষ করো, আমি রাতের অপেক্ষায় থাকব। ফারদিনার কথা শুনে হাবলু আর বদরু কান ফুসফুস করে বলল, মেয়েটা সত্যিই পাগল। কথাটি সোলেমান শুনে খিক খিক করে হেসে উঠল। হাসলি কেন? সুফিয়ান প্রশ্ন করল। ততক্ষণে ফারদিনা ও ঝিলমিল চলে যায়। ওরা চুপচাপ রইল। শোন, কাজ আমি ভাগ করে দেব তোদের। আজ্ঞে, বলুন। বদরু বলল, সোলেমান, তোর কাজ হচ্ছে সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত পুরো গ্রাম ঘুরে দেখা। গ্রাম ঘুরে দেখার কি আছে? বলে আবার হেসে উঠল সোলেমান। নজর রাখতে হবে এবং কোথায় কি ঘটে সেই ব্যাপারে আমাকে খবর দিতে হবে। এক কথায় গোয়েন্দাদের মতো। পারবি তো? পারবো। তাদের বৈঠকের মাঝেই মজিদ মিয়া উপস্থিত হয়, কাঁধে গামছা, চোখে মুখে আতঙ্কের ছাপ। সুফিয়ান, হুনসো? কি হয়েছে চাচা? শামসুলের পোলা আজ সকালে পাওয়া গেছে। ভালো সংবাদ। কোথায় ছিল? কি অবস্থা পাচুর? বাইচা থাকলে তো ভালোই থাকতো, কেউ মাইরা ফেলছে। কি বলছেন? শরীরে এক ফোঁটা রক্তও নাই, মুন্ডু আলাদা।